চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেন নিয়ে একটু আলোচনা করবো। কোশ্চেনের অ্যান্সার অনেকেরই দেখলাম ভুল হয়েছে, বাট এটা কিন্তু সব থেকে সহজ, এই পেপারে সব থেকে সহজ কোশ্চেন গুলোর মধ্যে একটা। তোদের জাস্ট নিয়মটা জানতে হবে। তো এটা অঙ্কটা স্টার্ট করার আগে, এটা তো আসছে সিকোয়েন্স সিরিজ থেকে। তো সিকোয়েন্স সিরিজের কোন ফর্মুলার থেকে বেসিক্যালি এই প্রবলেমটা সলভ হচ্ছে ওটা আগে লিখে দিই, ঠিক আছে? তো আমাদের কাছে একটা ফর্মুলা ছিল, মনে করার চেষ্টা কর। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে n স্কোয়ার অব্দি এই যোগফলের অ্যান্সার জানি কি হয়, জানা ছিল কিন্তু আমাদের কি হয়, n প্লাস 1, ভেরি গুড, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। সবাই কি এই ফর্মুলাটা জানতিস? সবাই জানতিস তো? আমাদের এখন কোশ্চেন কি দিয়েছে দেখ, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট ডট ডট, আমাদের কাছে চাওয়া হয়েছে n তম পদ পর্যন্ত। তো দেখ এখানে যেহেতু সবগুলো পদ জোড় সংখ্যা আর পরপর সব জোড় সংখ্যাগুলো, তাই না? তার মানে n তম পদ হওয়া উচিত 2n, ঠিক বললাম? তাহলে 2n তার স্কোয়ার, এটা ইকুয়াল টু, আমাদেরকে এর মান বের করতে বলেছে। ক্লিয়ার? এখন দেখ প্রত্যেকটা টার্ম থেকে আমি 2 স্কোয়ার কমন নিতে পারি, তো 2 স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। 2 স্কোয়ার কমন গেলে পরে এখানে হয়ে যায় 2 স্কোয়ার থেকে 2 স্কোয়ার কমন গেলে 1 স্কোয়ার, 4 স্কোয়ার থেকে 2 স্কোয়ার কমন গেলে 2 স্কোয়ার, 6 স্কোয়ার থেকে 2 স্কোয়ার কমন গেলে 3 স্কোয়ার, আর 2n তার স্কোয়ার থেকে 2 স্কোয়ার কমন গেলে n স্কোয়ার। তার মানে বেসিক্যালি 2 স্কোয়ার ইন্টু এই জিনিসটারই উত্তর তোমরা দিলে এটা। তার মানে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে এখানে একটু কাটাকাটি যায় হালকা, তাহলে এখানে 2 থাকে আর 3 থাকে, তাহলে 2n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 3। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। কি ক্লিয়ার তো? খুব কঠিন ছিল? ঠিক আছে, তাহলে এপিজিবির খুব সিম্পল কিছু হ্যাঁ একটু তো অ্যাডভান্স প্রবলেম থাকবেই প্রত্যেকটা ব্যাপারে, কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেনই মানে এই যে 16টা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল, 16টা না 15টা হয়ে যাবে এখন। এই যে 15টা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল, 15টার মধ্যে কিন্তু আমি বলতে পারি যে 7টা কোয়েশ্চেন, আমি যেহেতু কাট অফ 7 দিয়েছি, 7টা কোয়েশ্চেন সব থেকে ইজি লেভেলের ছিল, ঠিক আছে? 7টা কোয়েশ্চেনই সব থেকে ইজি লেভেলের ছিল। আরো হয়তো কোয়েশ্চেন ইজি মনে হতে পারে তোদের, বাট আমার মনে হয়েছে যে কোনো একটা অর্ডিনারি স্টুডেন্টের ক্ষেত্রে যে অত ডিপলি পড়াশোনা করেনি, শুধুমাত্র সিকোয়েন্স সিরিজ যেটা সিলেবাসে জয়েন্টের জন্য আলাদা করে পড়াশোনা করেনি, শুধুমাত্র সিলেবাসে পড়াশোনা করেছে 11-12-এর, ঠিক আছে, তার কাছে কিন্তু এই কোয়েশ্চেনটা পারার মতনই ছিল, ঠিক আছে? তার না পারার মতন কিন্তু ছিল না। এরকম আরো 6-7টা কোয়েশ্চেন আছে। ক্লিয়ার? 2 নম্বরে যাই, বলেছে দ্য সাম টু n টার্মস অফ দ্য সিরিজ। এখানে বলেছে সিরিজটা 3 প্লাস 7 প্লাস 13 প্লাস 21 প্লাস ডট ডট ডট, এই সিরিজটার বলেছে যে n তম পদ পর্যন্ত টার্মগুলোর সমষ্টি কি হবে। তো সিরিজটার দিকে খেয়াল করে দেখ, এই সিরিজটার ক্ষেত্রে এটা কিন্তু কোনো এপি বা জিপিতে নেই, অ্যারিথমেটিক প্রোগ্রেশনও নেই, জিওমেট্রিক প্রোগ্রেশনও নেই। কেন? কারণ এদের বিয়োগফল কত? এই দুটো টার্মের 4, এই দুটো টার্মের বিয়োগফল কত? 8। এটা তো 6 হচ্ছে, এটার বিয়োগফল 8, তাই না? যেমন দেখ ডিফারেন্স গুলো সেম না, তাহলে এখানে কোনো কমন ডিফারেন্স পাওয়া যাচ্ছে না। কিন্তু মজার জিনিস হচ্ছে যে ডিফারেন্স গুলো নিজেরা এপিতে আছে, 4, 6, 8, তার মানে এরপরে 10 আসা উচিত। তার মানে এটা কি নিজেরা ডিফারেন্স গুলো এপিতে আছে। তো এরকম অঙ্ক কি করে করতে হয়, এটাও খুব বেশি কি, আমরা সর্বপ্রথমত এটাকে এই যে সিরিজটা লিখেছি সেটাকে একবার লিখে নেব, 3 প্লাস 7 প্লাস 13 প্লাস 21 প্লাস ডট ডট, এটা। তারপরে এর নিচে আরেকবার এসকে লিখবো, ওই 3 প্লাস 7ই লিখবো, ওরকম করে লিখবো, কিন্তু শুরু করবো এক ঘর পর থেকে, ঠিক আছে? তার মানে এর নিচে 13, তারপরে তুই ডট ডট দিয়ে দে, জাস্ট এদেরকে বিয়োগ করে দেবো, তো বিয়োগ করলে দুটোই তো এস, 0 হয়ে যাবে, মাইনাস করছি। তার মানে 3 প্লাস 7 মাইনাস 3 4, 13 মাইনাস 7 6, 21 মাইনাস 13 কত হয়? 8, এন্ড সো অন। হলো? তো এখন যে প্রগতিটা হলো, সেই প্রগতিটা প্রথম পদ থেকে বাদ দিলে এইটা কিন্তু কি আছে, এপিতেই আছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে এর লাস্ট পদটা হচ্ছে টিএন, তার মানে টিএন এর থেকে বিয়োগ করতে হবে টিএন মাইনাস 1,
কারণ এটাকে তো এক ঘর স্লাইড করে দেওয়া হয়েছে, তার মানে লাস্টে এর পরে টিএন থাকা উচিত। এখন দেখ এই যে বিয়োগ করছি, বিয়োগ ফলটা তো কি হচ্ছে, এপিতে আছে না, বিয়োগ ফলটা তো এপিতে আছে। তাহলে এই যে টিএন মাইনাস টিএন মাইনাস ওয়ান যখন হবে প্লাস টিএন মাইনাস টিএন মাইনাস ওয়ান, সেটা কি হবে দেখ, সর্বপ্রথম আমাকে বুঝতে হবে প্লাস লাস্টে টিএন পড়ে থাকবে, কি বলিস, এখানে টিএন পড়ে থাকবে। এখানে কোশ্চেন হচ্ছে যে এই যে প্রগতিটা, এই প্রগতিটার মধ্যে কয়টা পদ থাকবে এটা আমাকে বুঝতে হবে। কারণ দেখ এই টিএন মাইনাস টিএন মাইনাস ওয়ান করলে পরেও কিন্তু এই প্রগতিরই একটা পদ পাবো। হ্যাঁ টিএনটা আলাদা হতে পারে, টিএনটা যেহেতু আলাদা হবে, টিএন নিজে তো মাইনাস হচ্ছে না, টিএনটা আলাদা হতে পারে, এখানে প্লাস টিএন হবে না, এখানে মাইনাস টিএন হবে, সরি। তো মাইনাস টিএনটা এটা আলাদা করে রাখলাম। আমাদের কাজ কি হবে, আমরা এখান থেকে বেনিফিট কি পাবো, এখান থেকে টিএন এর মান পেয়ে যাবো। টিএন এর মানটা পাওয়ার জন্য আমাকে বুঝতে হবে এখানে কতগুলো পদ আছে। ভেরি গুড, এখানে আছে হচ্ছে n মাইনাস 2টা পদ, একদম ঠিক বলছিস দীপ, ঠিক আছে। তো n মাইনাস 2টা পদ এখানে এক্সিস্ট করছে, কেন, কারণ ওভারঅল কয়টা পদ ছিল, ওভারঅল ছিল হচ্ছে nটা পদ। nটা পদকে এভাবে লেখা হয়েছে যে 3 দিয়ে স্টার্ট। তো এই nটা পদের মধ্যে থেকে প্রথম পদটাকে বাদ দেওয়া হচ্ছে, কতগুলো পদ পড়ে থাকলো, n মাইনাস 1টা পদ, এখানে আছে n মাইনাস 1টা পদ, ঠিক বললাম। তার সাথে একটা পদ, তার সাথে আরেকটা পদ, তার মানে এখানে হয়ে গেল 1 n মাইনাস 1 আর 1, টোটাল এখানে আছে n প্লাস 1টা পদ। ভুল বলে একটু, আমিও ভুল করেছি, এখানে n মাইনাস 1টা পদ আছে, ঠিক আছে, n মাইনাস 2টা না, n মাইনাস 1টা পদ আছে, ক্লিয়ার। তাহলে এই যে n মাইনাস 1টা পদ 4 থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে এপি সিরিজ তৈরি করছে, কারণ সাধারণ অন্তর কত হয়ে যাচ্ছে, 2 করে হয়ে যাচ্ছে। তাহলে লাস্টের পদটা কত হবে, কোশ্চেন হচ্ছে এটা, 4 6 8 এভাবে যাচ্ছে, লাস্টের পদটা কত হবে। লাস্টের পদটার দরকার আছে কি আমার, দরকার হবে কি, দরকার নেই আমার, কারণ আমাদের তো এদের সমষ্টিটা বের করা দেবে কথা, লাস্ট পদ দিয়ে করবো ওটা কি, লাস্ট পদ দিয়েও সমষ্টি বের করা যাবে, বাট আমার লাস্ট পদ ছাড়াও সমষ্টি বের করা যায়। কি হবে, এখানে খালি বুঝতে লাগতো যে কয়টা পদ আছে, বুঝে গেলাম n মাইনাস 1টা পদ আছে, তাই না, n মাইনাস টার্মস আছে এখানে। তাহলে পরে therefore 0 equals to 3 প্লাস এদের সমষ্টির ফর্মুলা মনে আছে, Sn এর ফর্মুলা, Sn ইকুয়াল টু কি ছিল, n বাই 2, তাহলে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, অ্যাপ্লাই কর। এরপর n বাই 2 মানে পদ সংখ্যা বাই 2, পদ সংখ্যা হচ্ছে n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 বাই 2 ইন্টু 2a কত হয়ে যাবে 8 প্লাস পদ সংখ্যা মাইনাস 1, পদ সংখ্যা হচ্ছে n মাইনাস 1, এভাবে মনে রাখবো n মানে ছিল পদ সংখ্যা, তাহলে এখানে n মাইনাস 1টা পদ আছে, তার মানে n মাইনাস 1 মাইনাস 1 ইন্টু d, d হচ্ছে সাধারণ অন্তর, তার মানে 2 মাইনাস tn, এখান থেকে কার মান বেরোবে, tn এর মান, আমাদের tn এর মান দিয়ে দরকার। therefore tn ইকুয়াল টু, দেখতো কত আসছে এখান থেকে, tn ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 প্লাস n মাইনাস 1 বাই 2 ইন্টু ব্র্যাকেটে কত হচ্ছে 2n মাইনাস, এই যে মাইনাস 2 মাইনাস 4, 2n মাইনাস 4 প্লাস 8 মানে হচ্ছে 2n প্লাস 4, অর্থাৎ tn ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু n প্লাস 2, ওই 2 গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরকম হয়ে গেল। তো তুমি এখানে গুণ করে দাও, এটাকে এইভাবে লেখো, tn ইকুয়ালস টু, গুণ করলে কত হচ্ছে n স্কোয়ার প্লাস n মাইনাস 2 প্লাস 3 প্লাস 1, এটা হয়ে যাচ্ছে tn এর মান। আমাদের লাগবে এটা কি, আমাদের লাগবে হচ্ছে সমষ্টি লাগবে, সাম আপ টু n টার্মস, মানে Sn লাগবে। তো tn এর থেকে Sn কি করে পাবো, জাস্ট সামেশন অ্যাপ্লাই করে, therefore সামেশন tn এটা ইকুয়ালস টু, এদের প্রত্যেকের উপর তাহলে সামেশন বসে যাবে, হলো, প্রত্যেকের উপর সামেশন বসে গেল। সামেশন কোথা থেকে স্টার্ট, r ইকুয়াল টু n ইকুয়াল টু 1 টু n, এখানেও n ইকুয়াল টু 1 টু n, এখানেও n ইকুয়াল টু 1 টু n, এখানেও n ইকুয়াল টু 1 টু n। তাহলে এখন সামেশন n ইকুয়াল টু 1 টু n n স্কোয়ার মানে কোন প্রগতিটার কথা বলা হচ্ছে এখানে, কোনো চেনা জানা প্রগতি কি আমাদের, সামেশন n ইকুয়াল টু 1 টু n কোন প্রগতি বল কৃষ্ণ, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে n স্কোয়ার অবধি, ওর সমষ্টি তো একটু আগে লেখা হলো, কত হচ্ছিল n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস সামেশন n মানে কি হয়ে গেল প্রিয়াংশু, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করে, এটা ওটার সমষ্টির ফর্মুলা কি ছিল,
বাই টু, তাহলে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু। আর সামেশন n ইকুয়াল টু ওয়ান টু n অফ ওয়ান, গৌরব বলতে পারবি এর অ্যান্সার কত হবে? সামেশন n ইকুয়াল টু ওয়ান টু n অফ ওয়ান, এর অ্যান্সার হয়ে যাবে n, কারণ এখানে n টা 1 যোগ হচ্ছে, n টা 1 কে যোগ করলে n হয়। তাহলে এটাই ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে দেখো, ওভারঅল আমি কমন নিতে পারি, কত কমন নিতে পারি? n কমন নিতে পারি। আমি একটা কাজ করলাম, n বাই 6 কমন নিলাম। হ্যাঁ, n বাই 6 কমন নিয়ে নিলাম। n বাই 6 কমন নিলে এখানে থেকে যাবে n প্লাস ওয়ান ইন্টু টু n প্লাস ওয়ান, তার সাথে যোগ অবস্থা থাকবে n প্লাস ওয়ান ইন্টু থ্রি, সামনে একটা প্লাস 6, এটা ইকুয়ালস টু n বাই 6 ইন্টু ব্র্যাকেটে গুণ করে দিই, তাহলে 2n স্কোয়ার, 2n স্কোয়ার প্লাস কত হচ্ছে দেখো, 2n স্কোয়ার প্লাস 3n প্লাস 1 প্লাস 3n প্লাস 1 প্লাস 6, তার মানে n বাই 6 ইন্টু ব্র্যাকেটে 3n প্লাস 3 প্লাস 6, আচ্ছা 2n স্কোয়ার প্লাস 6n প্লাস 4n 10, এখান থেকে কত কমন যায়? 2 কমন যায়, 2 কমন নিলে বাইরে থাকে n বাই 3, পরে থাকে n স্কোয়ার প্লাস 3n প্লাস 5, তার মানে কত নম্বর অপশনের সাথে ম্যাচ করছে? সি নম্বর অপশন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, কারোর কাছে অ্যান্ড্রয়েড আছে? অ্যান্ড্রয়েড সেট আছে? হ্যাঁ, এটা ছবি তুলতে পারবি? এটাকে জুম করে ছবি তুলবে, ছবিটা গ্রুপে পাঠিয়ে দেবো, ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে যাবে। দেখেন মোটামুটি ঠিকঠাক, একটু বুঝতে পারলেই হলো, আমাদের ওই ডিএসএলআর লাগবে না, ঠিক আছে? থ্রি প্লাস এস এন কেন করা হলো? টিএন ইকুয়ালস টু থ্রি প্লাস কোথায় রে, টিএন ইকুয়াল টু এসএন এর মান, এসএন মানে এসএন এর মান বসানি, এটা আমাদের ফর্মুলাটা এখানে লেগেছিল, এই জায়গায়, এই জায়গায় ফর্মুলাটা লেগেছে। দেখ এখানে কি ছিল, জিরো ইকুয়াল টু কত দেওয়া ছিল? 3 প্লাস এই সিরিজটা মাইনাস টিএন, তার মানে 3 প্লাস এই সিরিজটার তো আমি যোগফলটা হিসাব করতে পারি, কারণ এটা এপিতে আছে। তো আমি কোন ফর্মুলার সাহায্যে হিসাব করলাম? এই এসএন এর ফর্মুলার সাহায্যে আমি এটাকে হিসাব করলাম। এটা এতটা তো বোঝাই গেছে। তারপরে কত আছে? মাইনাস টিএন আছে। তো এখন দেখ, যেহেতু মাইনাস টিএন এর পাশে আছে আর পাশে জিরো আছে, তা আমি যদি মাইনাস টিএন কে এই পাশে নিয়ে আসি, মানে প্লাস টিএন হয়ে গেল, আর এইটাকে হিসাব করে আমি এই জিনিসটা পেয়ে গেলাম, n মাইনাস ওয়ান ইন্টু n প্লাস টু, তারপরে গুণ করে আমি টিএন এর মানটা পেয়ে গেলাম। টিএন কি ছিল? টিএন ছিল যে মেইন প্রগতিটা দেওয়া ছিল, সেটা কোনো এপিও ছিল না, জিপিও ছিল না, তার n তম পদ ছিল টিএন। তো ওই টিএন কে আমরা পাচ্ছি এই ফরম্যাটে, n স্কয়ার প্লাস n প্লাস 1, এই ফরম্যাটে। এখন আমাদের সুবিধা হলো, কারণ কি, এখন যখন টিএন এর থেকে এসএন বের করব, এই প্রত্যেকটা পদের থেকে আমাদের এপি হয়, এপি বা এপির কোনো একটা ফর্মুলা জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? তো এইভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করি। তাহলে যখন এটা কখন করতে হয়? যখন হচ্ছে সিরিজের টার্মগুলো নিজেরা এপিতে থাকবে না, কিন্তু তাদের কমন ডিফারেন্স গুলো যখন এপিতে থাকবে, এরকম আরো অঙ্ক আসবে। ঠিক আছে, কমন ডিফারেন্স এপিতে থাকলে আমরা এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করব। ক্লিয়ার হয়েছে সবার কাছে? কৃষ্ণ বুঝতে পারছিস? প্রিন্স? ওকে, তাহলে এটা মুছে দিই। দীপ, একটু এটার দিকে লক্ষ্য রাখিস, রেকর্ড যদি কখনো স্টপ হয়ে যায়, হ্যাঁ আমাকে বলিস। সেটা হচ্ছে যে মেমোরি হয়তো ফুল হয়ে যেতে পারে। অলরেডি দুটা ভিডিও আছে রেকর্ড করা, যেটাকে এখনো অব্দি কাট করে ল্যাপটপে নিয়ে নিই। ঠিক আছে, ওটা অলরেডি 12-13 জিবি একটা ভিডিও, 24 জিবি অলরেডি অকুপাইড হয়ে আছে প্রিভিয়াস ভিডিওর জন্য, আর এটার থেকে আরো হয়তো ধরনের 9-10 জিবি জেনারেট হবে, তার মানে টোটাল 34-35 জিবি হয়ে যাচ্ছে। ওগুলোকে বেন না করলে মুশকিল আছে। ঠিক আছে, দেখা গেলো স্টপ হয়ে গেল, তাহলে বলে দিস, সেক্ষেত্রে তাহলে এই ইয়েটাকে অফ করে দিব, ফালতু নাহলে চার্জ বা নেট নষ্ট হবে। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক শুরু করি। হারমোনিক, হারমোনিক মিনের এই অঙ্কটা, এটা অনেকের হয়নি, কিন্তু এটা হওয়া উচিত ছিল। এটা একটা সহজ অঙ্কই বলতে গেলে। কি বলেছে যে এই ইকুয়েশনের রুট গুলো হারমোনিক প্রোগ্রেশন, হারমোনিক মিন কি হবে? এই ইকুয়েশনের দুটো রুট হয়, তাই না? যে সমীকরণটা দেওয়া আছে সেটা দ্বিঘাত সমীকরণ, তাই তো জয়? যে সমীকরণটা দেওয়া আছে সেটা দ্বিঘাত সমীকরণ। বিচারে জল খেতে যাচ্ছিল, আটকায় দিলাম। ঠিক আছে,
যে সমীকরণটা দেওয়া আছে সেটা দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণে দুটো বীজ হয়। এখন যে কোনো দুটো সংখ্যার না অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বের করা যেতে পারে, ঠিক আছে? যে কোনো দুটো সংখ্যা, সে যত যতই বলা থাকুক না, পজিটিভ নেগেটিভ বলা থাকুক, আমরা তাদের যে হারমোনিক মিন, জিওমেট্রিক মিন আর ইয়ে মিন, তোর অ্যারিথমেটিক মিন বের করতে পারি। বিশেষ করে পজিটিভ সংখ্যাগুলোর ক্ষেত্রে এটা বেশিরভাগ, মানে নেগেটিভ সংখ্যাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন চলে আসে, পজিটিভ সংখ্যাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি অ্যাপ্লিকেবল। যে ধনাত্মক যদি সংখ্যা হয় তাহলে পরে তাদের যে কোনো দুটো সংখ্যার সমান্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক এবং বিপরীত মধ্যক তিনটাই বের করা যেতে পারে। ক্লিয়ার? তো এখানেও এই সমীকরণের দুটো বীজ থাকবে, তো তাদেরও নিশ্চয়ই অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন বের করা যাবে। আমাদের শুধু হারমোনিক মিন চাইছে। আমরা একবার মনে করার চেষ্টা করি যে হারমোনিক মিনের কনসেপ্টটা কি ছিল। তো কনসেপ্টটা ছিল এরকম যে যদি এ বি সি এরা তিনজন এইচপি তে থাকে, এইচপি মানে হারমোনিক প্রোগ্রেশন, ঠিক আছে? এবিসি যদি এইচপি তে থাকে তাহলে তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে 2/b এটা ইকুয়াল টু 1/a প্লাস 1/c। তার মানে 2/b এটা ইকুয়াল টু লসগু হয়ে যাচ্ছে এসি, উপরে যাচ্ছে a প্লাস সি। এটাকে যদি উল্টে দিই তাহলে b ইকুয়াল টু তোরা পাবি 2ac/a প্লাস সি। খেয়াল করে দেখ, এই b ইকুয়াল টু যে মানটা বেরোলো সেই মানটাকে ডেভেলপ করার জন্য আমার এসির মান চাই আর a প্লাস সির মান চাই, ঠিক আছে? এখন আমাদেরকে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা হচ্ছে কিছুটা এরকম যে 5 প্লাস রুট টু ইন্টু কত এক্স স্কোয়ার, তারপরে দেওয়া আছে কত -4 প্লাস রুট 5 ইন্টু এক্স প্লাস 8 প্লাস 2 রুট 5, এটা ইকুয়াল টু 0। এই সমীকরণটা দেওয়া আছে। তো এর বীজ আছে দুটো, এর দুটো রুট থাকা উচিত। আমি ধরে নিচ্ছি এর দুটো রুট হচ্ছে এ আর বি। লেট ইটস রুটস আর আমি ধরলাম এ এন্ড সি, ধরতেই পারি এ আর সি, তাই না? এ আর সি ধরা হলো। ক্লিয়ার? ঠিক আছে। তো এখন যখন বলছি যে এ আর সি এই সমীকরণের বীজ, তো দ্বিঘাত সমীকরণেরও কিছু কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু ব্যাপারটা দ্বিঘাত সমীকরণ রিলেটেড। তো আমাদের একটা ছিল কনসেপ্ট যে রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিসিয়েন্টস, মানে বীজ এবং ওই সহগগুলোর মধ্যে সম্পর্ক। সেটা কি ছিল মনে আছে কারণ? ক্লাস 10-এ ছিল। হ্যাঁ, বীজ এবং সহগদের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, সি বাই এ আর এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি বাই এ। যে সমীকরণটা কি ছিল, বলা ছিল যে যদি if alpha and beta, ঠিক আছে, if alpha and beta are the roots of ax square plus বা p দিয়ে লিখি px square plus qx plus r এটা ইকুয়াল টু 0, দেন আমরা দুটো সম্পর্ক পাই। কি কি? আলফা প্লাস বিটা এটা ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি, আর আলফা বিটা এটা ইকুয়াল টু আর বাই পি। ঠিক আছে, আলফা বিটা ইকুয়াল টু আর বাই পি। তাহলে সেই হিসেবে আমরা আমাদের যে সমীকরণটা নিয়েছি সেই সমীকরণের দেখতে পাচ্ছি তাদের রুট হচ্ছে এ আর সি। তাহলে এখান থেকে আমাদের কার কার মান পাওয়ার কথা? দীপ যেটা বললো এ প্লাস সি এবং এসি এদের মান পাওয়ার কথা, তাই তো পবিত্র? তাহলে এ প্লাস সি আর এসি এদের ভ্যালুগুলো কি কি হবে? এসির ভ্যালু কি হবে? এসি ইকুয়ালস টু কি হবে? আলফা বিটা ইকুয়ালস টু কি হয়? আর বাই পি। আর কোনটা? আর হচ্ছে লাস্টের যে কনস্ট্যান্টটা সেটা। তার মানে 8 প্লাস 2 রুট 5 ডিভাইডেড বাই কত বলছি? 5 প্লাস রুট 2, একদম 5 প্লাস রুট 2। আর এ প্লাস সির ভ্যালু কত হবে? মাইনাস অফ বি। এখন বি নিজেই নেগেটিভ, তার মাইনাস অফ বি পজিটিভ হবে। 4 প্লাস 2 রুট 5, সরি 4 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 5 প্লাস রুট 2। আমাদের কি লাগবে? আমাদের লাগবে এই বি এর মান। বি হচ্ছে সেই মধ্যক, বি হচ্ছে সেই হারমোনিক মিন, বিপরীত মধ্যক। ঠিক আছে, তাহলে বি এর ভ্যালু কত লিখেছি? 2ac বাই a প্লাস সি। তাহলে 2 ইন্টু এসির মানটা বসাই দিই। এসির মান হচ্ছে 8 প্লাস 2 রুট 5 ডিভাইডেড বাই 5 প্লাস রুট 2, আর a প্লাস সির মান হচ্ছে 4 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 5 প্লাস রুট 2। খেয়াল করে দেখ 5 প্লাস রুট 2 গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। 2 ইন্টু 8 প্লাস রুট 5 এর থেকে 2 কমন যায়, 2 কমন গেলে ওটা 4 প্লাস রুট 5 থাকে, নিচেও 4 প্লাস রুট 5 আছে। তাহলে 4 প্লাস রুট 5 গুলো ক্যান্সেল হয়ে যায়, 2 দুগুণ 4 হয়ে যায়। আশা করি বুঝতে পারছি সবাই। হলো? এই তিনটা কি একদম না পারা অঙ্ক ছিল, কিন্তু
মানে এই জিনিসগুলোর কথাই বলছি যে কিছু অঙ্ক কিন্তু থাকবে পরীক্ষা হলে। আমাদের মনে রাখতে হবে যে পরীক্ষা হলে পরীক্ষার যে কোশ্চেন পেপার, যে 75টা কোশ্চেন আসবে, সেই 75টা কোশ্চেনের মধ্যে কিছু অঙ্ক থাকবে যে খুব সহজ, একদম বেসিক, জাস্ট 11-12 এর কনসেপ্ট আমার লাগবে, কোনো এক্সট্রা নলেজের দরকার নেই, জয়েন্টের কোনো কোচিং এর দরকার নেই, ঠিক আছে, শুধু 11-12 এর কনসেপ্ট দিয়ে হয়ে যাবে, এমন কিছু অঙ্ক থাকবে, ঠিক আছে। সেই অঙ্কগুলোর মধ্যেই এইগুলো পড়ে। হ্যাঁ, কিছু অঙ্ক এমন থাকবে যার জন্য জয়েন্টের জন্য আলাদা ক্লাস করতে লাগবে, আলাদা পড়তে হবে। আর কিছু অঙ্ক থাকবে যেটা করা যাবে না, ওটাকে ধরাই যাবে না, ঠিক আছে, ওটাকে ধরলে পরেই শেষ। যেমন কৃষ্ণ একটা অঙ্ক ধরেছিল, ঠিক আছে, ওই অঙ্ক দিয়ে ওর শেষ হয়ে গেছে, ঠিক আছে, একদম বাস্তব কথা। আজকে তুই একটা অঙ্ক করেছিস যে অঙ্কটা তোর করা উচিত হয়নি, আমার মনে হয়েছে সেটা, ঠিক আছে। কোনো অঙ্ক কি আসে এমন যেটা খুব সময় নিছে? কোন অঙ্কটা? কোন অঙ্কটা বলতো? ক্যাটাগরি 2 থেকে ছিল। আর আর কোন অঙ্ক? ক্যাটাগরি 2 এর তো অঙ্ক কোন সময় নিবে, কিছু করার নেই, ওরা এক একটা 2 মার্কসের। কোনটা নিয়েছিল আমি বলবো কোনটা? 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা তো সময় নিছে, 8 নম্বর অঙ্ক যে করবে তারই সময় লাগবে, ঠিক আছে। এই অঙ্কটা সময় টাইম টেকিং অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা করাই যাবে না পরীক্ষা হলে, এই অঙ্কটাকে অ্যাটেন্ডই করা যাবে না। আর যদি অ্যাটেন্ড করো, একদম লাস্টে অ্যাটেন্ড করতে হবে, যখন তোমার বাকি সব অঙ্ক কভার হয়ে যাবে। তোমাকে পড়ে বুঝতে হবে যে কোন অঙ্কটা অ্যাটেন্ড করবো, কোন অঙ্কটা অ্যাটেন্ড করবো না। এর গল্প আছে, পরে দেখাচ্ছি আমি কেন আমি অ্যাটেন্ড করবো না, ঠিক আছে। আমাদের নেক্সট অঙ্কে আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। এই যে কন্ট্রোভার্সিয়াল অঙ্ক, ঠিক আছে, যে নান অফ দিস হয়, অনেকে বলে যাচ্ছে যে এটা অ্যান্সার নান অফ দিস হবে, কিন্তু এর সঠিক অ্যান্সার হবে 4 বি, ঠিক আছে। কেন হবে? তো দেখ, তার জন্য আমাদের জয়েন্টের একটু ক্লাস করতে হবে। জয়েন্টের একটু ক্লাস করতে হবে। জয়েন্টের ক্লাসে আমাদের একটা জিনিস আলোচনা করার জিনিস, সেটা হচ্ছে যে সমান্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক এবং বিপরীত মধ্যকের মধ্যে সম্পর্ক। সমান্তরীয়, গুণোত্তরীয় এবং বিপরীত মধ্যকের মধ্যে সম্পর্ক। তো যদি if ABC are three numbers, three positive numbers, then their AM মানে অ্যারিথমেটিক মিন, সেটা কি হয়ে যাবে? A প্লাস ABC যদি তিনটা পজিটিভ নাম্বার হয়, তাহলে তাদের অ্যারিথমেটিক মিনের ফর্মুলা হচ্ছে A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই 3, ঠিক আছে। A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই 3। তুই দুটো পজিটিভ নাম্বারের জন্য তো জানিসই ফর্মুলা কি, A প্লাস B বাই 2, তিনটার জন্য A প্লাস B প্লাস C বাই 3 হলো। তাদের জিওমেট্রিক মিন, গুণোত্তরীয় যে মধ্যক, তার ফর্মুলা হচ্ছে কিউব রুট অফ ABC, ঠিক আছে। আর হারমোনিক মিনের ফর্মুলা হচ্ছে 3/1/A প্লাস 1/B প্লাস 1/C। এটা হচ্ছে তাদের হারমোনিক মিনের মধ্যে ফর্মুলা। আচ্ছা, দুটোর ক্ষেত্রে লিখিয়ে দিই যা। ইফ A, B আর টু পজিটিভ নাম্বারস, then their AM অ্যারিথমেটিক মিনের ফর্মুলা কি? A প্লাস B বাই 2। জিওমেট্রিক মিনের ফর্মুলা কি হবে? স্কোয়ার রুট AB, ঠিক আছে। আর হারমোনিক মিনের ফর্মুলা কি হবে? 2/1/A প্লাস 1/B। একটু ফর্মুলাগুলোকে ভালো করে অবজার্ভ কর। পরবর্তীতে যদি তোদের 4টা পজিটিভ ইন্টিজার বলে, বা পজিটিভ ইন্টিজার না, পজিটিভ নাম্বার যদি বলে, 4টা পজিটিভ নাম্বার, তাহলে তাদেরও কিন্তু AM, GM আর HM টা তোরা ক্যালকুলেশন করতে পারবি না? বলতো GM টা কি হবে প্রিয়াংশু? 4টার ABCD। ফোর্থ রুট, চতুর্থ রুট, মানে টু দি পাওয়ার কত? 1/4। ক্লিয়ার? একদম ঠিক বলছিস। তার মানে ABCD 4টা নাম্বার হয়, তাদের GM এর ফর্মুলা হয়ে যাবে ABCD হোল টু দি পাওয়ার 1/4। যদি 10টা নাম্বার হয়, তাহলে ABCD করে অবধি টু দি পাওয়ার 1/10। ক্লিয়ার? এটা হচ্ছে GM এর ফর্মুলা, বুঝতে পারলাম? HM এর ওটাই। এখন কি হয়, একটা রিলেশন আছে, সেটা হচ্ছে যে AM এর মান সবসময় GM এর থেকে বড় হবে বা সমান হবে, আর GM এর মান সবসময় HM এর মানের থেকে বড় হবে বা সমান হবে। AM গ্রেটার দেন ইকুয়ালস টু GM, আর ওটা গ্রেটার দেন ইকুয়ালস টু HM হবে। এখন আমাদের কাছে বলেছে কি, আমাদের কাছে দুটো নাম্বার আছে, না আমাদের কাছে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x আছে।
তো দেখ 4 টু দি পাওয়ার এক্স, ভালো করে এক্সপ্রেশনটাকে দেখ, 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এই এক্সপ্রেশনটাকে ভাঙলে কয়টা ছোট ছোট এক্সপ্রেশন বেরোবে? 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এখান থেকে কয়টা ছোট এক্সপ্রেশন বেরোতে পারে? এটা কয়টা টার্ম দিয়ে তৈরি? কয়টা টার্ম দেখতে পাচ্ছিস এই এক্সপ্রেশনটার মধ্যে? দুটো টার্ম। কি 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 দেখতে পাচ্ছিস বল? 4 টু দি পাওয়ার এক্স এবং 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, ঠিক বললাম? এই যে 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, তাদের সমষ্টির মিনিমাম মান বের করতে বলছে না? তো তাদের সমষ্টিটা কোথায় অকার হতে পারে? এম এ, জিএম এ না এইচএম এ? এই এম এ অকার করতে পারে। তাহলে এম 4 টু দি পাওয়ার এক্স আর 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স এর এম কত হবে? 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই 2, যেহেতু দুটো নাম্বার। আরেকটা কথা বলে দিই যে 4 টু দি পাওয়ার এক্স আর 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এক্স এর কোনো মানের জন্য কি এর ভ্যালু নেগেটিভ হতে পারে বা জিরো হতে পারে? 4 টু দি পাওয়ার এক্স এবং 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এদের মান কি কখনো জিরো হতে পারে এক্স এর কোনো বাস্তব মানের জন্য, বা নেগেটিভ হতে পারে? কি হতে পারে না। তার মানে এরা দুজন সর্বদা কি? তাহলে এই যে এম আর জিএম এর যে কনসেপ্ট গুলো, এগুলো সব অ্যাপ্লাই করতে পারবো, কারণ আমি এখানে এম জিএম এর যে কনসেপ্ট গুলো দিয়েছি কাদের জন্য দিয়েছি? পজিটিভ নাম্বারদের জন্য দিয়েছি, তাই না দীপ? তাই তো জয়? প্লিজ বোঝা যাচ্ছে? তাহলে এম টা পেয়ে গেলাম, এতে জিএম কত হবে? জিএম কি হবে? কি হবে কৃষ্ণ জিএম? গুড। এদেরকে গুণ করা যায়? কত হয়? গুণ করে টু দি পাওয়ার হাফ করলে কত হয়? 2 আসছে। আমরা কি জানি কে বড়, এম না জিএম? তাহলে আমরা রিলেশনটাকে কাজে লাগাই, এম গ্রেটার দেন অর ইকুয়াল টু জিএম। এম এর মান হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই 2, গ্রেটার অর ইকুয়াল টু 2। তার মানে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 4। কি বুঝলাম? 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল টু 4, মানে এর মান হয় 4 বা 4 থেকে বড়। তাহলে মিনিমাম মান কত হচ্ছে? হয়ে গেল। মিনিমাম মান কত হচ্ছে? ওই এক্সপ্রেশনটার মান 4 এর থেকে বড় বা 4, হয় 4 হবে, আর 4 না হলে 4 থেকে বড় হবে, 4 থেকে ছোট হবে না। একটা এক্সপ্রেশন তোকে আমি বললাম যে জেড এর মান 3 বা 3 এর থেকে বড়, তো জেড এর মান তুই কি কখনো 2 নিবি? তাহলে জেড এর মিনিমাম মান কত নিবি? ঠিক তেমনি এখানে বলেছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এর মান গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4, মানে মানটা 4 বা 4 এর থেকে বড়, তাহলে এর মিনিমাম মান কত নিবি? সেটাই বলছে আমাদের কোশ্চেনে চেয়েছিল এর মিনিমাম মান কত, তাহলে এর মিনিমাম মান হচ্ছে 4, মানে 4 এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি। ক্লিয়ার? বোঝা গেল কি? ছবি তুলে নে দীপ। গৌরব বুঝলি তো অঙ্কটা? এর জন্য আমি না হয় মানছি একটু এই কনসেপ্টটা লাগতো, ঠিক আছে? কনসেপ্টটা এত ডিফিকাল্ট না, তো যদি কারো জানা থাকতো সে ইজিলি কিন্তু এই অঙ্ক এটা অ্যাপ্লাই করে অ্যান্সারটা নিয়ে আসতে পারতো। হ্যাঁ, আচ্ছা 4 হয়ে গেল 5। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 5 দেখ, বলেছে দুটো পয়েন্ট তারা এই দুটো পয়েন্টের জয়েনিং লাইনের উপর এক্সিস্ট করে। তো ফার্স্ট অফ অল ওই জয়েনিং লাইনটাকে আমাদের বের করতে হবে, জয়েনিং লাইনের ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে 2, -1 আর 5, -3 জয়েনিং লাইন। জয়েনিং লাইনের জন্য আমরা স্ট্রেট লাইনে যে ফর্মটাকে ইউজ করবো তার নাম হচ্ছে 2 পয়েন্ট ফর্ম। 2 পয়েন্ট ফর্ম, বাংলায় বলতে গেলে 2 বিন্দু আকার। তো এই ফর্মটা কি ছিল মনে আছে গৌরব? কি ছিল? y minus y1 by x minus x1, y2 minus y1 by x2 minus x1, একদম ঠিক বলছিস। এখন আমরা এখানে জাস্ট x1 y1 আর x2 y2 এর মানগুলো বসাবো। তাহলে x1 y1 ভ্যালুগুলো কি কি? অতএব y minus y1 আমি ধরছি হচ্ছে 2, -1 কে, মানে y plus 1 by x minus 2, এটা ইকুয়াল টু একই রকম ভাবে কত হয়ে যায়? -3 plus 1 by 5 minus 2। তাহলে দেখ এখানে কত হচ্ছে? y plus 1 by x minus 2, এটা ইকুয়াল টু -2 by 3।
ক্রস মাল্টিপ্লাই করলে 3 ইন্টু ওয়াই প্লাস ওয়ান, এটা ইকুয়াল টু -2 ইন্টু এক্স মাইনাস টু। তার মানে 3y প্লাস 2x, এদিকে হয়েছে 3, এদিকে 4, মানে ইকুয়াল টু 1। এটা হয়ে গেল সেই স্টেটমেন্টের ইকুয়েশন, যে স্টেটমেন্টের উপর প্রথমের যে দুটো পয়েন্ট দেওয়া আছে যাদের মধ্যে x1 আর y1 দেখা যাচ্ছে তারা এক্সিস্ট করছে। প্রথম দুটো পয়েন্ট আছে না যাদের মধ্যে x1 আর y1 কে দেখা যাচ্ছে, সেই দুটো পয়েন্ট এই স্টেটমেন্টের উপর থাকে। তাহলে আমাদের প্রথম কাজ x1 আর y1 এর মান বের করা। তো যেহেতু x1, 4 এই স্টেটমেন্টের উপর আছে, এরকম একটা কথা বলা আছে, আমরা এরকম কথা এর আগেও পেয়েছি যে এরকম যখনই প্রসঙ্গ আসবে তখন কি করতে হবে পবিত্র? কোনটা বলতো? না, +1ই হবে। +1 ঠিকই আছে, ঠিক আছে, ভুল নেই, ঠিক আছে। বললাম যে এই যখনই এরকম একটা প্রসঙ্গ আসে যে একটা পয়েন্ট একটা স্ট্রেট লাইনের উপর আছে, তখন আমরা কি মানে ব্যাপারটাকে কিভাবে বোঝানোর চেষ্টা করি বা কি করে ম্যাথমেটিক্যালি ব্যাপারটাকে এক্সপ্রেস করি? একটা বিন্দু একটা স্ট্রেট লাইনের উপর আছে, বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, স্ট্রেট লাইনটার সমীকরণটাও দেওয়া আছে। তাহলে ওই কনসেপ্টটাকে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে ব্যবহার করি? হ্যাঁ বল। সহজ কিন্তু প্রসঙ্গটা কিন্তু খুব সহজ আর অনেকবার বলা হয়েছে। সমীকরণটাকে সিদ্ধ করিয়ে, সঠিক উত্তর হচ্ছে সমীকরণটাকে সিদ্ধ করিয়ে। ঠিকই বলছি, বল। আমি ব্যাপারটা পরে তোর কাছে, আমি একবার করে নিই এটা, তারপর ব্যাপারটা আমি তোর কাছ থেকে বুঝছি, ঠিক আছে? বল। বললাম যে একটা বিন্দু একটা সরলরেখার উপর আছে, বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সরলরেখাটার সমীকরণও দেওয়া আছে। এই কথাটাকে আমি ম্যাথমেটিক্যালি কি করে ইউজ করব, ব্যবহার করব? দীপ যেটা বললো যে আমাকে বিন্দুটা স্যাটিসফাই করতে হবে, বিন্দুটার স্থানাঙ্ককে সরলরেখাটার সমীকরণের মধ্যে বসাতে হবে। আমরা এখানে তাই করছি যে ফার্স্টে বলেছে x1, 4, x1, 4 কে আমরা এই সমীকরণটার মধ্যে বসাচ্ছি। তাহলে এটা হয়ে যাবে 3 ইন্টু y এর জায়গায় 4 বসবে প্লাস 2x1, এটা ইকুয়াল টু 1। তার মানে x1 এর ভ্যালু হয়ে যাবে -11/2। একই রকম ভাবে আরেকটা বিন্দু আছে, সেটাও এই সরলরেখাটার উপর আছে, সেটা হচ্ছে -2, y1। তাহলে এটাকে আমি এর উপর বসাবো। তাহলে পরে 3y1 -4, এটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। তার মানে y1 ইকুয়াল টু 5/3। তাহলে আমাদের p এর স্থানাঙ্ক জানা হয়ে গেল। p এর স্থানাঙ্ক কত? -11/2, 5/3। এখন আমাদেরকে জাস্ট চেক করতে হবে যে কোন স্ট্রেট লাইনটা, এই যে চারটা সমীকরণ দেওয়া আছে এই চারটার মধ্যে কোনটার উপর এটা আছে, মানে আবার ওই স্যাটিসফাইড ব্যাপারটা চলে আসে। তো ওটা তো খুব সহজ, কারণ প্রথম দুটো স্ট্রেট লাইনের সমীকরণ খুবই সহজ দেওয়া আছে। x ইকুয়াল টু 3y, তো ক্লিয়ারলি x ইকুয়াল টু 3y তো হচ্ছে না, x ইকুয়াল টু -3y ও ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো x ইকুয়াল টু 3y, তো আমি যদি y এর জায়গায় বসাই দিই 5/3 আর x এর জায়গায় যদি বসিয়ে দিই -11/2, সমান হচ্ছে না, তার মানে এটা রিজেক্ট হয়ে গেল। একই রকম ভাবে x ইকুয়াল টু -3y, খুব ইজিলি আমরা চেক করতে পারি এটাও রিজেক্ট হয়ে যাচ্ছে, কারণ y এর জায়গায় আমি 5/3 আর x এর জায়গায় -11/2 বসালে সিদ্ধ হচ্ছে না। y ইকুয়াল টু, নেক্সট চলে আসে y ইকুয়াল টু 2x + 1। এখানে যদি আমি x এর জায়গায় কত বসাই -11/2 আর y এর জায়গায় 5/3, না মিলছে না, হচ্ছে না, এটাও ক্যান্সেল। তাহলে একমাত্র অপশন বাকি থাকলো ডি। তো কেউ যদি ডি তে দাগিয়ে দিস মিলে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে, হিসাব মতন ওটা মেলারই কথা। আর যদি মনে হয় যে না ক্যালকুলেশনটা একবার করে নেবো, চেক করে নেবো, তাহলে দেখিয়ে দিই। 2 ইন্টু x এর জায়গায় -11/2 প্লাস 6 ইন্টু 5/3 প্লাস 1, এটা ইকুয়ালস টু -11 প্লাস এদিকে যাচ্ছে 10 যোগ 1, হ্যাঁ 0। তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কত? 5-এর ডি, তাই না? 5-এর ডি নাম্বারটা। কৃষ্ণের কাছে এখন বুঝবো যে কৃষ্ণ তখন কি বলছিল, বল। হ্যাঁ, ওর গ্রেটার দেন আর লেস দেন এর ব্যাপারটা ওই ক্ষেত্রে আসে, ঠিক আছে। লেস দেন না, সর্বপ্রথমত হচ্ছে আমাদের কি করতে হবে, ওটাকে ইয়ে আকারে প্রকাশ করতে হবে, কি বলে ওটাকে, না ঠিক আছে, তো অবিলম্ব আকারে দরকার নেই। তুই বিন্দুটার স্থানাঙ্কের মধ্যে বসিয়ে দিলি, বিন্দুটার স্থানাঙ্কের মধ্যে বসালে যদি লেস দেন 0 আসে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে মূল বিন্দুর দিকে, আই থিঙ্ক, ঠিক আছে। মূল বিন্দু যেটা তার দিকে হবে, উপর নিচ বলে কথা নেই, মূল বিন্দুর দিকে আর মূল বিন্দুর অপোজিটে। মানে স্ট্রেট লাইন যদি একটা হয় সেটা মূল বিন্দু গামী হবে,
অথবা সেই স্ট্রেট লাইনটার এক সাইডে মূলবিন্দু থাকে, দুটার মধ্যে কোনো একটা। তো যদি অন্য কোনো একটা বিন্দু নিই, সেই বিন্দুটা মূলবিন্দুর সাইডে আছে না মূলবিন্দুর অপোজিট সাইডে আছে, এটা আমাকে বুঝতে লাগে। সেটা আমরা ওই কনসেপ্টের সাহায্যে বুঝি, যেটা তুই বলছিলিস। ঠিক আছে, হয়ে গেল, ক্লিয়ার? ঠিক আছে তো? আচ্ছা, এটা মুছে দিই। নেক্সট প্রবলেমে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 6। এই বোঝা যাচ্ছে অঙ্কগুলো? কোয়েশ্চেন নাম্বার 6। ছবি তুলিস নি? আচ্ছা ঠিক আছে, পরেরটা ছবি তুলে নিস, মোবাইলটা বাইর করে রাখ, হাতের কাছে। এটা তো ছবি তোলার কথাও ছিল না, আগেরটা ছবি তুলি তো, আগে দুটো ছবি তুলেছিস না? ঠিকই তো আছে, ওইটা তো এখন তো কমপ্লিট হোক আগে, তারপর তো ছবি তুলি। 5, তারপরে 6, 6 নম্বরটা হবে, তারপর তুই ছবি তুলবি। ঠিক আছে, বোর্ডটা কমপ্লিট হওয়ার পরে এখানে বলছে দ্য লিস্ট ভ্যালু অফ মড কে, তিনটা স্ট্রেট লাইন কনকারেন্ট, কনকারেন্ট মানে হচ্ছে সমবিন্দু, এই তিনটা সরলরেখা সমবিন্দু যদি হয় তাহলে পরে কি হবে? তো সমবিন্দুর কন্ডিশন তো আমরা শিখেছি, তাই না? কিন্তু সমবিন্দুর কন্ডিশনকে আজকে ক্লাস 11 এর জন্য একটা নতুন জিনিস, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট বলে একটা জিনিস আজকে শিখবো আমরা। হ্যাঁ, 12 এ সবাই জানে, বাট 11 এর ক্ষেত্রে এটা নতুন, কারণ 12 এর চ্যাপ্টার একটা ডিটারমিনেন্টস। আমরা ডিটারমিনেন্টসকে ভাঙানো শিখবো শুধু আজকে, অন্য কিছু না, ডিটারমিনেন্টসকে ভাঙানো শিখবো। তো ডিটারমিনেন্টস জিনিসটা কি হয়? ডিটারমিনেন্টসটা কিছুটা এরকম হয়, সাপোজ a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। ঠিক আছে, ভেক্টরের মধ্যে তোরা এটা পেয়েছিস আই জে কে দিয়ে, তাই না? জানি তো, ভেক্টরের মধ্যে অলরেডি তোরা পেয়েছিস। আমরা এই ডিটারমিনেন্টসকে ভাঙানোটা শিখবো। তো তোরা সবাই কি ভেক্টরের থেকে এই কনসেপ্টটা নিয়ে আসছিস, কি করে ভাঙতে লাগে এটাকে? একটু একটু পবিত্র সবারই। তো এর দেখ, এটাকে বলা হয় ডিটারমিনেন্ট। একটা ডিটারমিনেন্ট বলতে কি, শুধু a1 a2 ছিল। তাহলে তিনটার ক্ষেত্রে ভাঙানোটা শিখে নে। ঠিক আছে, তিনটা ক্ষেত্রে ভাঙানো, দুটো মানে তোরা যেটা করেছিস সেটা হচ্ছে 2 by 2। যদি কোনো একটা ডিটারমিনেন্টের অর্ডার 2 হয়, মানে দুটা রো আর দুটা কলাম, তোরা যেহেতু ডিটারমিনেন্ট করেছিস, তার মানে রো আর কলামের কনসেপ্টটা তোদের কাছে আছে। ঠিক আছে, রো হচ্ছে এই সমান্তরাল ভাবে যে লাইনগুলো আছে সেগুলোকে বলা হয় রো, আর ভার্টিক্যালি যে লাইনগুলো হয় সেগুলোকে বলা হয় কলাম। ঠিক আছে, এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3, আর এটা হচ্ছে কলাম 1, কল 1 দিলাম, কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 3। এভাবে একটা ডিটারমিনেন্টের মধ্যে যতগুলো ডিটারমিনেন্টের বৈশিষ্ট্য, ডিটারমিনেন্টের মধ্যে যতগুলো রো থাকবে ঠিক ততগুলোই কলাম থাকবে। ঠিক আছে, তাহলে এই জন্য ডিটারমিনেন্টকে বলা হয় অর্ডার। ডিটারমিনেন্টের অর্ডার বলে একটা শব্দ আসে, যে ডিটারমিনেন্টের অর্ডারটা কত। আমরা বলি এই ডিটারমিনেন্টের অর্ডার হচ্ছে 3, তার মানে এর মধ্যে 3টা রো আর 3টা কলাম আছে, তাই তো? আর আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এই ডিটারমিনেন্টটাকে ভাঙানো শিখতে হবে। এই ডিটারমিনেন্টের থেকে একটা মান পাওয়া যায়, সেই মানটা বের করা শিখতে হবে। প্রত্যেকটা ডিটারমিনেন্টে একটা করে মান থাকে, প্রত্যেকটা ডিটারমিনেন্টেরই একটা ইউনিক মান থাকে, মানে একটাই মাত্র মান থাকে, সেই মানটা বের করা শিখতে হবে। তো ডিটারমিনেন্টকে ভাঙানোর নিয়মটা একটু বলে দিই। তো ডিটারমিনেন্টকে সবসময় কি করব আমরা, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের রেসপেক্টে ভাঙবো, হয় যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম। কি জিনিস তোদের মাথায় প্রশ্ন আসছে? আমি ফার্স্ট রো এর রেসপেক্টে ভেঙে দেখাচ্ছি। ফার্স্ট রো এর এলিমেন্ট গুলো, এই যে রো মানে হচ্ছে এটা, রো মানে হচ্ছে এই দাগটা, এই রো এর মধ্যে তুই 3টা সংখ্যা দেখতে পাচ্ছিস, সেই 3টা সংখ্যাকে আগে লিখবো, একটু গ্যাপে গ্যাপে লিখবো। ঠিক আছে, যেটাকে আমি বলছি ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপেন্ড করা। তো আমি ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপেন্ড করছি, মানে ফার্স্ট রো এর এলিমেন্ট গুলোকে আমাকে একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখতে হবে। এই a1 এর সাথে কিছু একটা গুণ হবে। কত গুণ হবে? গুণ হবে হচ্ছে a1 যেই রো আর যেই কলামে আছে তাদেরকে যদি আমি বাদ দিয়ে দিই, বোঝা যাচ্ছে কি? এখানে তো অনেকগুলো দাগ দিয়ে ফেলছি। যে রো আর যে কলামে আছে, দেখ কত নম্বর রো আর কত নম্বর কলামে আছে। a1টা 1 নম্বর রো আর 1 নম্বর কলামে আছে, ওদের দুজনকে যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখ 4টা এলিমেন্ট পড়ে থাকে, তাই না? এই 4টা এলিমেন্টকে তো তোরা ভাঙাতে পারবি। এখন যে ডিটারমিনেন্টটা হলো সেটা তো তোর ভাঙানোর নিয়ম জানিস, কি করে ভাঙায়? b2 c3 b3 c2 হলো। ঠিক আছে, তারপরে সেকেন্ড যে এলিমেন্টটা, সেকেন্ড এলিমেন্টের সামনে মাইনাস চিহ্ন দিয়ে দেবো। এদের প্রত্যেকের জন্য কারণ আছে, কার সামনে কি চিহ্ন দিচ্ছি প্রত্যেকের নিজস্ব কারণ আছে। আমি অত কারণের ব্যাখ্যায় যাবো না, তাহলে আমাদের অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকের চিহ্ন ডিটারমিনেশন, কোন সংখ্যার সামনে কি চিহ্ন হবে সেটা বের করার নিয়ম আছে, সেটা হচ্ছে -1 m+n এর সূত্র দিয়ে হয়। ঠিক আছে, কিন্তু ওই অত ডিপ কনসেপ্টে যাবো না, আমরা জাস্ট ওপর ওপর একটু জেনে রাখবো যে ডিটারমিনেন্ট কি হয়। যখন ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা আসবে তখন আমরা ইলাবোরেটিভলি বুঝবো কোন সংখ্যার জন্য কি চিহ্ন ইউজ করা উচিত। ক্লিয়ার?
তো B1 যেটা B1 এর সামনে আমরা কি করব মাইনাস চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে, মানে B1 এর চিহ্ন পাল্টা দিব। B1 এর যা চিহ্ন দেবে, B1 যদি পজিটিভ সংখ্যা হয় ওটাকে নেগেটিভ করে দেবো, নেগেটিভ সংখ্যা হলে ওটাকে পজিটিভ করে দিব। B1 এর সাথে কত গুণ হবে সেটা হিসাব করব। তো B1 এর সাথে কত গুণ হবে, ওই একই B1 কত নম্বর রো আর কত নম্বর কলামে আসে তাদেরকে বাদ দিতে হবে। অবশিষ্ট যে চারটা সংখ্যা থাকে তাদেরকে ডিটারমিনেন্টের নিয়মে ভাঙাতে হবে। তা কারা কারা থাকছে, A2 C3, ভেরি গুড, A3 C2, তাই না, A2 C3 মাইনাস A3 C2 হলো। আর লাস্ট হচ্ছে C1, C1 এর সামনে আবার প্লাস চিহ্ন থাকবে, মানে C1 এর চিহ্ন পাল্টাবে না, ঠিক আছে, C1 টার চিহ্ন পাল্টাবে না। C1 এর সাথে কত গুণ হবে, A2 B3 মাইনাস A3 B2, ঠিক আছে। এটা হচ্ছে ডিটারমিনেন্টের মানে এক্সপেনশন, ঠিক আছে, এটাকে বলা হয় ডিটারমিনেন্টের বিস্তৃতিকরণ। তো এই যে ডিটারমিনেন্টকে বিস্তৃতি করলাম, একটা জিনিস খালি মাথায় রাখতে হবে, আমরা ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করব, ঠিক আছে, ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করব এবং ফার্স্ট রো এর যে মিডল এলিমেন্টটা হবে সেই মিডল এলিমেন্টের চিহ্নটাকে পাল্টে দেবো। অন্য বাকি সবাই যোগ যোগ হয়ে যাবে, এরা যোগ হবে কিন্তু এটা বিয়োগ হবে, মাঝখানে এলিমেন্টটা বিয়োগ হবে। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে পরে এই যে ডিটারমিনেন্ট আমরা কি করছিলাম, আমরা হচ্ছে 6 নম্বর অঙ্ক করব। তো 6 নম্বর অঙ্কে কি বলেছে, কনকারেন্টের অঙ্ক। তো কনকারেন্টের কন্ডিশন কি ছিল মনে আছে?